Assalamu alaikum, my dear beloved students. How are you all? I hope that you are quite well by the mercy of Allah. I am good over here. যাই হোক আর কি আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস। তোমরা জানো যে জেএসসির জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভয়েস। এই ভয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটি আমাদের যেমন বাস্তব জীবনে কাজে লাগবে তেমনি আমাদের পরীক্ষাতেও কাজে লাগবে। সুতরাং তোমরা ভালো মতো শেখার চেষ্টা করবে। আর কোথাও যদি না বোঝো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবে, আমাকে ফোন করবে, ফোন করে সমস্যাগুলো জেনে নেবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক ভয়েস। এই ভয়েসকে বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিসকে বুঝতে হবে। একটি হচ্ছে অ্যাক্টিভ, আরেকটি হচ্ছে প্যাসিভ। তাহলে ভয়েসকে বুঝতে গেলে আমাদেরকে দুটি জিনিস বুঝতে হবে, একটি হচ্ছে অ্যাক্টিভ, আরেকটি হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভের বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। তাহলে এই অ্যাক্টিভ শব্দটা দ্বারা আমরা কি বুঝবো সেটা আগে আমরা বুঝে নেই। সক্রিয় বলতে বোঝানো হচ্ছে এখানে যখন কোনো কর্তা উপস্থিত থাকে, অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি তখন সেই কথাটা কে বলল সেটি উপস্থিত থাকবে। যেমন একটি উদাহরণ দেই, বাবু sings a song। বাবু গান করে। যদি প্রশ্ন করি কে গান করে, বাবু গান করে, তাহলে আমরা বুঝে নিলাম বাবু হচ্ছে এখানকার কর্তা, তার মানে হচ্ছে ও সক্রিয়। কে গান করে, বাবু গান করে, তার মানে হলো যে গান করে সে হচ্ছে বাবু। তাহলে এই বাবুটা এখানে সক্রিয় রয়েছে, তার মানে হচ্ছে যখন কোনো কথা বলতে গেলে কর্তা উপস্থিত থাকবে, কর্তা সক্রিয়ভাবে কোনো কাজে অংশগ্রহণ করবে, সেটিকে আমরা বলবো অ্যাক্টিভ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপর আসলো প্যাসিভ। প্যাসিভের বাংলা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে অ্যাক্টিভ মানে কি সক্রিয়, আর প্যাসিভের বাংলা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, কারণ এক্সাম্পলের মাধ্যমে সহজেই বোঝা যায়। The boy is called The boy is called at home। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাক্যটির দিকে তাকাও। The boy is called at home এর অর্থটি কি দাঁড়ালো? যে ছেলেটিকে, the boy ছেলেটিকে is called ডাকা হয় at home বাসায়। তাহলে ছেলেটিকে বাসায় ডাকা হয়। এই কথাটার মধ্যে তোমরা একবার খেয়াল করো যে তাকে কে ডেকেছে এখানে অনুপস্থিত। এখানে তুমিও ডাকতে পারো, আমিও ডাকতে পারি, যে কেউ ডাকতে পারে, কিন্তু কর্তা এখানে অনুপস্থিত, তার মানে কি নিষ্ক্রিয়। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা সহজেই বুঝতে পারি যখন কোনো আমরা কথা বলি এবং সেই কথাগুলোর মধ্যে যদি কর্তা নিষ্ক্রিয় থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাকে আমরা প্যাসিভ বলবো। তাকে আমরা কি বলবো, প্যাসিভ বলবো। সুতরাং ভয়েস শেখার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো কথা বলি যদি সেখানে কর্তা আমরা না দিই বা কর্তাকে যখন আমরা নিষ্ক্রিয় অবস্থায় রাখতে চাই সেক্ষেত্রে আমরা প্যাসিভ শব্দটি ব্যবহার করব। যেমন আরেকটি উদাহরণ দেই, লোকটিকে হাসপাতালে নেওয়া হলো। এই কথাটা দ্বারা বোঝা যায় না যে লোকটিকে কে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তার মানে এখানে কর্তা অনুপস্থিত। আমরা অনেক সময় রাস্তাঘাটে কিন্তু দেখতে পারি যখন একটা মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়, অর্থাৎ যখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোকজন তাকে কিন্তু কি করে, হাসপাতালে নিয়ে যায়। তার মানেটা কি, যে কে হাসপাতালে এখানে নিল
অনেক সময় অনুপস্থিত থাকে, আমরা শুধুমাত্র বলি লোকটাকে হাসপাতালে নেওয়া হলো। দ্য ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। দ্য ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। লোকটিকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু কে নিয়েছে সেখানে অনুপস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা আমাদের বাস্তব জীবনে যখন কোনো কথা সরাসরি বলবো, কর্তা যখন সরাসরি উপস্থিত থাকবে, তখন আমরা তাকে অ্যাক্টিভ বলবো, অর্থাৎ ওটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। তার মানে কি, কর্তা যখন সরাসরি অংশগ্রহণ করবে। আর যদি কোনো কথা বলতে গিয়ে যদি কোনো কর্তাকে আমরা অনুপস্থিত অবস্থায় রেখে দেই, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় রেখে দেই, তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ। তো এটি গেল আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রয়োগ। কারণ একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যা শিখি সেগুলো যদি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে কি হবে, যে আমাদের এই শেখাটা নিরর্থক হয়ে যাবে, আমাদের এই শেখাটার কোনো মূল্য থাকবে না। সুতরাং যা শিখব সেই শেখাটা যেন আমরা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝে গেলাম কোনটি অ্যাক্টিভ এবং কোনটি প্যাসিভ। তাহলে তোমাদের একটি বাসার কাজ থাকলো যে তোমরা এরকম একটি বাক্য নিজে থেকেই তৈরি করবে এবং দেখবে যে ওখানে কোনো কর্তা আছে কিনা, কর্তাযুক্ত সেন্টেন্স তোমরা এরকম 5টা অথবা 10টা লিখবে। এরকম প্যাসিভ যুক্ত সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো কর্তা থাকবে না, অর্থাৎ কর্তা যখন নিষ্ক্রিয় থাকবে, এরকম আমরা 5টা অথবা 10টা বাক্য আমরা লিখে নেব। কারণ যখন আমরা লিখতে যাব তখন আমাদের এই ব্রেনের মধ্যে স্টর্মিং হবে, ঝড় উঠবে। কারণ তুমি যখন তোমার মাথায় ঝড় উঠবে তখন তোমার শেখার আগ্রহটা আরো বেড়ে যাবে। যেমন তোমাকে আমার বাসায় দাওয়াত, এরকম অসংখ্য আমরা কথা বলি। তোমাকে দাওয়াত দেওয়া হবে, আমাকে আগামীকাল ঢাকায় পাঠানো হবে। দেখো এই কথাগুলোর মধ্যে কর্তা নিষ্ক্রিয় আছে, কারণ কে ঢাকায় পাঠাবে আমাকে এটি বলা নেই। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার, কিন্তু অনেক সময় তো আমরা করি কি, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন তো কর্তা থাকে। যেমন ভাত খাওয়া হয় আমার দ্বারা। যদিও আসলে এই কথাগুলো আমাদের আসলে বাস্তব জীবনের সাথে মিলে না, আমরা বলি না, তারপরেও আমরা শেখার খাতিরে যেটা বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার দ্বারা গান গাওয়া হয়, এখানে তো কর্তা উপস্থিত। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে। তবে যদি একান্ত কর্তা যদি, অর্থাৎ কর্তাকে যদি আমরা নিষ্ক্রিয় করাইতে চাই, অর্থাৎ প্যাসিভ বাক্যে যদি কর্তা থেকেই থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা বাউন্ডারিতে আমরা লিখব। দ্যাট মিনস হচ্ছে, আরেকটি উদাহরণ দিই, যেমন ধরো যে একটি ব্যক্তি যখন, বা একটা পুলিশ অফিসারকে দিয়ে আমরা একটা উদাহরণ দিই, যদি রংপুর থেকে তাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করা হয় তাহলে কেমন হয়? অনেক সময় কিন্তু খাগড়াছড়িতে সে যেতে চায় না। তার মানে কি, কর্তা যদি একমাত্র দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যের শেষে দিব। ওই জন্য আমরা বলি দিস লেটার ইজ রিটেন বাই মি, দিস লেটার ইজ রিটেন বাই মি, এই চিঠিটি লেখা হয় আমার দ্বারা। যদি এখানে কর্তা উপস্থিত, যদি কর্তা এখানে দিতে হয় সেক্ষেত্রে আমরা বাউন্ডারিতে দেব, অর্থাৎ একদম বাক্যের শেষে আমরা সেই কর্তাটাকে বসাবো। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার হয়, রিকোয়ারমেন্ট বা প্রয়োজন। যেমন ধরো আমরা যদি কোনো রান্না করি তাহলে কি হয়, সেই রান্না করার জন্য কিন্তু তার আগে থেকে কিছু ম্যাটেরিয়ালস বা ইনগ্রিডিয়েন্টসের দরকার হয়, উপাদানের দরকার হয়, যেগুলো আমরা করি কি একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে তরকারিটি যেভাবে রান্না করতে হবে ওইভাবে তার মশলা, তার সব কিছু রেডি রাখতে হবে। অনুরূপভাবে এই প্যাসিভ শেখার আগে, দ্যাট মিনস ভয়েস শেখার আগে আমাদেরকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। আজকে তোমাদের সেগুলো কিন্তু কাজ থাকবে, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তার ভয়েস শিখতে গেলে আমাদের যে জিনিসটি জানা দরকার প্রথমেই, সেটি হচ্ছে ভার্ব। আমাদের ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নাম্বার 2, এবং ভার্ব কিন্তু এর আগে আমি অনেকবার আলোচনা করেছি ক্লাসের মধ্যে। এরপরেই আমাদের জানতে হবে টেন্স। টেন্স সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এরপর আসলো 3 নাম্বার, মডাল অক্সিলিয়ারিস। মডাল অক্সিলিয়ারিস
এগুলো আমাদেরকে জানতে হবে। যদিও আমরা এই ভার্বের সাথে এগুলো পড়াই দিই, তারপরে আমি স্পেসিফিক ভাবে তোমাদেরকে দেখাই দিলাম। এরপর 4 নম্বরে যেটা আমাদের জানতে হবে, রুলস অফ প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আরেকটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা শেখার জন্য, সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। কি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি? দ্যাট মিনস হচ্ছে বোঝার ক্ষমতা। আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। কারণ আমরা যাই পড়ি না কেন, যখন আমরা বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের বোঝাটা সার্থক হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যে রিকোয়ারমেন্টস আছে ভয়েস শেখার জন্য, যে জিনিসগুলো আমাদের আগে থেকে জানতে হবে, যদি আমরা জানতে না পারি তাহলে আমরা ভালো মতো ভয়েসটা অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করতে পারবো না। নাম্বার 1 ভার্ব জানতে হবে, নাম্বার 2 টেন্স জানতে হবে, নাম্বার 3 মডাল অক্সিলিয়ারিজ, নাম্বার 4 রুলস অফ প্যাসিভ, নাম্বার 5 আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। এগুলো যখন আমরা সুন্দরভাবে জানবো, তবে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি একদিনে হবে না, ওভারনাইটের আশা করা যায় না। তবে আমরা ধীরে ধীরে কি করব, সে যেগুলোই আমরা পড়ি না কেন, লিখি না কেন, বোঝার চেষ্টা করব। তাহলে তোমরা কি করবে, এই যে রিকোয়ারমেন্টস গুলো তোমরা বাসায় রিভিশন করবে। আমি জানি যে তোমরা এগুলো জানো, তারপর তোমাদেরকে রিভিশন করতে হবে। কারণ আমরা যদি ভার্ব না পারি, যদি ভার্ব যেমন কনজুগেশন অফ ভার্ব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ডু, ডিড, ডান, এগুলো যদি আমরা করতে না পারি তাহলে কি হবে? তাহলে আমরা প্যাসিভ চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারবো না, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করতে পারবো না। কারণ আমরা জানি প্যাসিভ মানেই হচ্ছে ভার্ব 3, ডু, ডিড, ডান। যেমন একটি উদাহরণ দিই, আমরা একটি বাক্য লিখি, আই ডু ইট। প্যাসিভ। তাহলে প্যাসিভটা কি হবে? ইট ইজ ডান বাই মি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডু, ডিড, ডান। তাহলে ভার্ব 1 হচ্ছে ডু, ভার্ব 2 হচ্ছে ডিড, ভার্ব 3 হচ্ছে ডান। তাহলে যখন আমরা প্যাসিভ করব, কি করব, এই যে ভার্ব 3টা আমরা ব্যবহার করব। এই কারণে আমাদের কিন্তু ভার্বটা জানতে হবে। তাহলে ইট ইজ ডান বাই মি, এটা করা হয় আমার দ্বারা। এটা করা হয় কি? আমার দ্বারা। দেখো আমরা এখানে কিন্তু কর্তা বসিয়েছি, তবে কোথায়? এই যে বাউন্ডারিতে, খাগড়াছড়িতে আমরা পাঠিয়ে দিয়েছি। তার মানে যখন আমরা প্যাসিভ করব, যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভের মধ্যে যদি কর্তা দিতেই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একদম বাউন্ডারি পিটাবো। যেমন একজন ক্রিকেটার কি করে, যখন 4 মারে বা 6 মারে, কি করে, বাউন্ডারি বরাবর বল দেয়। যদি গ্রাউন্ড শট হয়, গ্রাউন্ড দিয়ে যায়, অর্থাৎ মাঠ দিয়ে যে সোজা চলে যায়, তা আমরা টাচিং দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ড স্পর্শ তখন কি হয়, তখন 4 হয়। আর যদি উপর দিয়ে মারে, অর্থাৎ গোল যে সার্কেলটা আছে, সার্কেলের উপর দিয়ে যখন মারা হয়, তখন আলটিমেটলি কি হয়, তখন সেটা 6 হয়। তো অনুরূপভাবে যখন আমরা কর্তা দিবই, অবশ্যই প্যাসিভের ক্ষেত্রে সেই কর্তাটা হবে একদম বাউন্ডারিতে। তো সুতরাং আমাদের এই জন্য কি করতে হবে, আমাদের ভার্ব ভালো করে জানতে হবে। তোমরা মুখস্থ করে নেবে, যে কোনো বইয়ের মধ্যে দেখবা কনজাংশন অফ ভার্ব আছে, তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। ঠিক আছে, এরপর আসলো আমাদের কি জানতে হবে, টেন্স। টেন্সটা কেন জানতে হবে? যদি আমরা বাক্য পড়ে বুঝতে না পারি যে এইটা এই টেন্স, তাহলে তো আমরা প্যাসিভ করতে পারবো না। যেমন ধরো, আই ডু ইট, আমি এটা করি। আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তখন আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব অ্যাম ইজ আর। তা যদি আমরা এই টেন্সটা বুঝতে না পারি, তাহলে তো সেক্ষেত্রে আমরা তো প্যাসিভ করতে পারবো না। প্যাসিভ হয়তো হবে, কিন্তু সেটি ভুল হয়ে যাবে, কারণ এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ভেবে করি, তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের ভুল হয়ে যাবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, টেন্স জানতে হবে এবং ভার্ব। আর তাছাড়া টেন্স জানার জন্য আমাদের ভার্বের প্রয়োজন রয়েছে, কারণ যদি আমরা ভার্ব ঠিকঠাক মতো না জানতে পারি, তাহলে আমরা টেন্সটাও বুঝতে পারবো না। আরেকটি বিষয়টা হচ্ছে, যদি আমরা টেন্স সম্পর্কে ভালো ধারণা যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে ভার্বের কোনো বিকল্প নেই। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে, যেটা আমি এর আগে লিখে দিয়েছি, সেটি হলো
প্যাসিভের রুল, এই রুলগুলো তোমাদেরকে জানতে হবে। তবে তোমাদের যেটি বাসার কাজ হচ্ছে, তোমরা কি করবে, আজকে তোমরা টেন্স রিভিশন করবে এবং এর সাথে কনজুগেশন অফ ভার্ব আমরা একটু আগে দেখাই দিলাম যে কনজুগেশন অফ ভার্বটা কিভাবে আমরা এখানে ব্যবহার করব। কনজুগেশন অফ ভার্বের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, তার মানে ভার্ব 3টা আমরা অলওয়েজ ব্যবহার করব, এই জন্য আমাদেরকে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বাসার কাজগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে করবে এবং যাই করো না কেন অবশ্যই তোমরা লিখবে, কারণ লিখলে কিন্তু বেশি মনে থাকে। একটা জিনিস মাথায় রাখবে যে আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছে। কি দিয়েছে? দুটি চোখ দিয়েছে, দুটি কান দিয়েছে এবং মুখ দিয়েছে কয়টি? একটি। তার মানে কি আমরা বেশি দেখব, বেশি শুনবো এবং কম কথা বলার চেষ্টা করব। অনুরূপভাবে আমরা কি করব, যে যাই পড়ি না কেন আমরা সেই পড়াগুলোকে রপ্ত করব, আগে ভালো মতো দেখব, তারপরে কান দিয়ে শুনবো, শোনার চেষ্টা করব এবং কি করব, শেষে আমরা আমাদের মুখ দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। এবং আমরা যাই পড়ি না কেন আমাকে এগুলো লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।